Now, flail chest. It's a very important portion of this chapter. এই flail chest নিয়ে তোমাদের রিটেনেও কোশ্চেন থাকে, ভাইভাতে তো অহরহ কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। হোয়াট ইজ flail chest? প্রথম কথা এটা মনে রাখো, হোয়াট ইজ flail chest? This results from the severe chest injuries with multiple rib fracture. একটা রিব ফ্র্যাকচার হলে কিন্তু কখনোই flail chestটা হয় না, এটা কমনলি মনে রাখবা। একটা রিব যদি 5 জায়গায়ও ফ্র্যাকচার হয়, it does not create flail chest. Here there are fracture of 3 or more ribs at 2 places. কোনো বইতে বলেছে 3 or more ribs, বাট কোনো বইতে বলে more than 2 ribs। এক কথায় তোমরা বলতে পারো more than 2 ribs at multiple places, at least at 2 places। 2 জায়গায় তোমাকে ভাঙতে হবে more than 2 ribs, ঠিক আছে? কেউ বলে 3 or more, সেটা হতে পারে। যত বেশি রিব ফ্র্যাকচার থাকবে, ফ্লাল ফ্র্যাগমেন্টটা তত বড় হবে, তত কমপ্লিকেশনটা বাড়বে। তাহলে হিয়ার দেয়ার আর ফ্র্যাকচার অফ 3 or more ribs at 2 places, anteriorly and posteriorly, so that certain segment of this rib have no attachment to the chest wall. আমরা জানি রিবসের অ্যাটাচমেন্ট চেস্ট ওয়ালের সাথে থাকে দুইভাবে, একটা হচ্ছে স্টার্নামের সাথে, আরেকটা থাকছে তোমার ভার্টিব্রার সাথে। তো যদি একটা রিব তোমার 2 জায়গায় ফ্র্যাকচার হয়, তাহলে কি হচ্ছে, ওটা কিন্তু তখন তোমার চেস্ট ওয়ালের সাথে অ্যাটাচমেন্টটা থাকলো না। তোমরা কি এটা কল্পনা করতে পারছো সিচুয়েশনটা? এবং এইরকম সার্চ সিচুয়েশন যদি তোমার 2 or more রিবসের বেলায় ঘটে থাকে, তাহলে একটা বড় একটা ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, যেটা চেস্ট ওয়ালের সাথে যার অ্যাটাচমেন্ট থাকবে না। অ্যান্ড দিস রিবস বিকাম ইনড্রন ডিউ টু ইন্ট্রাথোরাসিক নেগেটিভ প্রেশার অ্যাজ দি পেশেন্ট ইনহেলস। যখন আমরা ইন্সপিরেশন করব, তখন কি হবে, দিস রিবস বিকাম ইনড্রন ডিউ টু ইন্ট্রাথোরাসিক নেগেটিভ প্রেশার, আর হচ্ছে অ্যান্ড ইজ ড্রাইভেন আউটওয়ার্ডস অন এক্সপিরিয়েশন। যখন আমরা এক্সপিরিয়েশন করব, তখন ওটা উপরের দিকে উঠে যাবে, বাট ওই সময় কিন্তু নর্মালি নিচের দিকে যাওয়ার কথা। আর ইনস্পিরেশনের সময় ওটাকে তোমার আউটওয়ার্ডস আসার কথা, কিন্তু সে তখন যাবে নিচের দিকে, যাবে, অপোজিট মুভমেন্ট হবে। তোমার যেটা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যেটা ঘটে, সেই বাকেট হ্যান্ডেল মুভমেন্টে জাস্ট রিভার্স ঘটনাটা এখানে ঘটবে, ডিউ টু ইন্টারকোস্টাল নেগেটিভ প্রেশার। দিস ইজ কল্ড প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। তাহলে এর যে প্রবলেমটা করে, ও একটা প্যারাডক্সিক্যাল রেসপিরেশন করে। অর্থাৎ প্যারাডক্সিক্যাল বলতে যে নর্মাল রিদমের বিপরীত একটা রিদমে সে রেসপিরেশন হচ্ছে। দিস রিজাল্টস ইন হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অ্যান্ড রেসপিরেটরি ফেলিওর। তাহলে এ কিন্তু তোমাকে রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত নিয়ে যেতে পারছে। সো দ্যাট ফ্লায়াল চেস্ট ইজ সাচ ইম্পর্টেন্ট থিং। মনে থাকবে? তাহলে হোয়াট ইজ ফ্লায়াল চেস্ট বলতে কোনো বাধা আছে কারণ? এটা কেন আমাদের ক্ষতি করে, বাই হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? বিকজ ইট রিজাল্টস ইন, ইট ক্রিয়েটস এ, প্রথমে বলবা যে ইট ক্রিয়েটস এ প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। অ্যাজ এ রিজাল্ট দেয়ার ডেভেলপস হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অ্যান্ড রেসপিরেটরি ফেলিওর। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে কি হয়? রেসপিরেটরি কি হয় না? মঞ্জুশ্রী বলো কি হয়? মঞ্জুশ্রী কই আসেনি আজকে? বলো কি হয়? রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। ঠিক আছে, আমার কিন্তু একটা কমন একটা বদভ্যাস, নাম মনে থাকে না, সেটাই। তাহলে ফ্লায়াল চেস্ট সম্পর্কে আর কোনো সন্দেহ যেন থাকে না। দি ফ্লায়াল চেস্ট ইজ অফ 3 টাইপস। এটা হচ্ছে এন্টিরিয়র, ইট মে বি এন্টিরিয়র, ইট মে বি পোস্টেরিয়র অ্যান্ড ইট মে বি ল্যাটারাল। ঠিক আছে, ইট মে বি এন্টিরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। এন্টিরিয়র ফ্লায়াল চেস্টটা আমরা কখন বলছি? ফ্র্যাকচার অফ দি কস্টোকন্ডালার জাংশন অন বোথ সাইডস অফ দি স্টার্নাম। যদি এটা কস্টোকন্ডালার জাংশনকে নিয়ে এই ফ্র্যাকচারটা হয়, আমরা বোথ সাইডে লেফট ও রাইট যেদিকে ঘটুক না কেন, সেক্ষেত্রে আমরা বলছি যে এটা এন্টিরিয়র। আর পোস্টেরিয়র ফ্লায়াল কখন বলবো? ফ্র্যাকচার রিবস অফ পোস্টেরিয়র চেস্ট ওয়ালে যদি ঘটে। আর ল্যাটারাল হচ্ছে যখন শ্যাফট অফ দি রিবসে ফ্র্যাকচার হচ্ছে। ঠিক আছে, কি রাজদিন কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে ফ্লায়াল চেস্টটা 3 ভাবে হতে পারে, এন্টিরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। এর ট্রিটমেন্টটা কিভাবে করবা ফ্লায়াল চেস্টের?
এর কি কোনো ট্রিটমেন্ট আছে না এমনি ছেড়ে দেবা? আছে, কি ট্রিটমেন্ট দিবা তুষি? কোনো ট্রিটমেন্ট নাই? দেখ কি লিখেছি পড়। আচ্ছা, এখানে আছে ট্রিটমেন্ট কমনলি ডান প্রসিডিওর গুলো কি কি আছে। এন্টিরিয়র ফ্লায়াল অ্যান্ড পোস্টেরিয়র ফ্লায়াল যদি হয়ে থাকে, the flail segments are stabilized with metallic plates and screws from the costal margin to the sternum. Introduce the stabilize the flail segments. তাহলে এখানে আমরা যদি anterior flail হয়ে থাকে তাহলে আমরা প্লেট স্ক্রু দিয়ে এটাকে আমরা ফিক্সড করে দেব। আর posterior flail হয়ে থাকে যদি no treatment is required as the scapula acts as a support to stabilize the flail segment. তাহলে এইটা কিন্তু মনে রাখবা, যদি এটা পোস্টেরিয়র ফ্লায়াল হয়ে থাকে ইউজুয়ালি নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড বিকজ স্কাপুলা অ্যাক্টস অ্যাজ এ সাপোর্ট টু স্টেবিলাইজ দ্য ফ্লায়াল সেগমেন্ট। তাহলে ইট ইজ দিস মানে ব্লেসিং অফ দি ক্রিয়েটর, সৃষ্টিকর্তার ব্লেসিং, স্কাপুলাটা তোমাকে একটা সাপোর্ট হিসাবে কাজ করে। তাহলে এন্টিরিয়র ফ্লায়াল হলে প্লেট স্ক্রুতে ফিক্সড করতে হবে, পোস্টেরিয়র ফ্লায়াল হলে ইট নিড নট এক্সট্রা ট্রিটমেন্ট। ল্যাটারাল ফ্লায়াল যদি হয়ে থাকে এটা হচ্ছে ডিফিকাল্ট থিং। ইট ইজ ট্রিটেড বাই চেস্ট ওয়াল স্টেবিলাইজেশন বাই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন অর রিডাকশন অফ the respiratory dead space by intercostal chest tube, removing air or blood reduction in the respiratory dead space, and management of pulmonary contusion and pain control. তাহলে ল্যাটারাল ফ্লায়াল যদি হয়ে থাকে এটা ডেঞ্জারাস বেশি এবং এটা আমাদেরকে লাংস টিস্যুকে ইনজুরি করে। দ্যাট ইজ হোয়াই এটাকে চেস্ট ওয়াল স্টেবিলাইজেশন দিয়ে করা যেতে পারে, বাই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দেওয়া যেতে পারে, অর ভ্যালক্রো রিব বেল্ট দেওয়া যেতে পারে। রিডাকশন অফ দি রেসপিরেটরি ডেড স্পেস বাই ইন্টারকোস্টাল চেস্ট টিউব, কারণ ওখানে একটা কিছু ডেড স্পেসের সৃষ্টি হয়েছে, সেখানে যদি কিছু মানে কার্বন ডাইঅক্সাইড অথবা ব্লাড জমা হয়ে থাকে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন দিয়ে সেটাকে রিমুভ করতে হবে। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দি পালমোনারি কন্ট্রিউশন অ্যান্ড পেন কন্ট্রোল। তাহলে এতগুলো স্টেপ তোমাকে যাওয়া লাগতে পারে। ফার্স্ট থিং দ্য ট্রিটমেন্ট কীভাবে করবা, বাই স্টেবিলাইজ দি চেস্ট ওয়াল। প্রথম কথা হলো আমরা চেস্ট ওয়ালটাকে স্টেবিলাইজ করতে হবে, ইট ইজ দ্য ফার্স্ট থিং। এবং এটা কীভাবে তুমি করবা, বাই মিনস অফ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়ে করা যেতে পারে, অথবা ভ্যালক্রো রিব বেল্ট দেওয়া যেতে পারে, রিডাকশন অফ দি রেসপিরেটরি ডেড স্পেস বাই ইন্টারকস্টাল চেস্ট টিউব দেওয়া যেতে পারে, অ্যান্ড রিমুভিং দি এয়ার আর ব্লাড, রিডাকশন অফ দি রেসপিরেটরি ডেড স্পেস, ম্যানেজমেন্ট অফ দি পালমোনারি কন্ট্রিউশন অ্যান্ড পেন কন্ট্রোল। তাহলে এতগুলো স্টেপে আমাদেরকে এটা কন্ট্রোলে যেতে হবে। এপিডুরাল অ্যানেস্থেসিয়া ইজ রিকমেন্ডেড ফর পেন ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারকস্টাল নার্ভ ব্লকস মে অলসো বি ইউজড। তাহলে এর সাথে আমরা ট্রিটমেন্টে তোমার এপিডুরাল অ্যানেস্থেসিয়া অথবা ইন্টারকস্টাল নার্ভ ব্লকটা আমাদের জন্য খুব হেল্প করতে পারে এখানে, বুঝছে? তাহলে ল্যাটারাল ফ্লায়াল যদি হয়ে থাকে তাহলে ইট ইজ এ ঝামেলার কাজ, এটাকে যথেষ্ট সতর্কতার সাথে তোমাকে চেস্ট ওয়াল স্টেবিলাইজ করতে হবে। আমরা কমনলি কি করি জানো, একটা বাজে কাজ করি আমরা, সেটা হলো যে হয়তো ইমার্জেন্সিতে আছি, তোমরা হয়তো কাজ করছো, তোমাদেরও কেউ করতে হবে এটা। পেশেন্ট এরকম পেশেন্ট চলে আসলো ল্যাটারাল ফ্লায়াল নিয়ে, তো পেশেন্টের তো ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী দিবা, তখন তাড়াতাড়ি আমরা করি সাধারণত যে টাওয়াল ক্লিপ আছে না, দেখেছো তো টাওয়াল ক্লিপ? টাওয়াল ক্লিপটা কিন্তু সুন্দর করে একটা রিপকে মানে ধরতে পারে, ওটা মানে ক্যাচ দিলে ও ফাঁকে কিন্তু সুন্দর করে একটা রিপসের স্পেসটা অ্যাকোমোডেট করতে পারে। আমরা একদম ব্লাইন্ডলি রিপটা তো এটা তো সাবকিউটেনিয়াস থাকে, ওটাকে ক্যাচ করে আমরা উঁচু করে রেখে দিই, ঠিক আছে? পেশেন্টের পেইন হয় বাট তার লাইফ তো সেভ হচ্ছে, লাংসটাকে সেভ করার জন্য এটা উঁচু করে রেখে দেওয়া হয়। তাহলে আমরা রিপ ফ্র্যাকচারের জন্য দুটো মেথড ইউজ করি, একটা হচ্ছে কমন মেথড যেটা আগে আমরা বললাম, ঠিক আছে? এর বাইরে যেটা যদি আরও কোনো সমস্যা থাকে আদার মেথডস বলা হচ্ছে, সেখানে আমরা কি করতে পারি, সার্জিক্যাল স্টেবিলাইজেশন ইজ রিয়ালি ইন্ডিকেটেড, দ্যাট ইজ open reduction of rib fracture or osteofixation with metal plates and screws. Recent methods to intubate and stabilize the flail segments with positive pressure ventilation, which has to be done for at least 1 week. This is called internal pneumatic fixation. এটা মনে রাখো টার্মটা।
আমরা এক্সটার্নাল ফিক্সেশন করতে পারি প্লেট স্ক্রু দিয়ে, আবার ইন্টারনাল ফিক্সেশনও করতে পারি বাই ইন্টারনাল নিউমেটিক ফিক্সেশন। সেটা কি করতে পারি আমরা পেশেন্টকে ইন্টুবেট করব এবং পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়ে আমরা এই ফ্লায়াল সেগমেন্টটাকে ম্যানেজ করব ফর 1 উইক। হোয়াই ফর 1 উইক? সালমা, হোয়াই ফর 1 উইক? এই সালমা, তুমি তো একটা মানে পিছনে বসে তোমার মাথা দেখা যায় না কেন? সামনে তোমাকে সিট দেয় না ওরা? একই সব দখলের সত্য। হ্যাঁ বলো, হোয়াই আমরা মেনশন করছি কেন ফর 1 উইক? ইন্টারনাল নিউমেটিক ফিক্সেশনটা ফর 1 উইক কেন? হ্যাভ এনি আইডিয়া শ্রেয়া? নো? তাহলে কি হলো তোমরা না বলতে পারলে? নাজিয়া, নো আইডিয়া? ফ্র্যাকচার তো তোমাদের পড়াইছেন অর্থোপেডিক্সে স্যার, সেই আইডিয়া থেকে বলতে পারবা? একজন বলো। হ্যাঁ, কি বললে? ইয়েস, এন্ড টু এন্ড ইউনিয়নটা শুরু হয়ে যাবে। সিট ডাউন। আমরা ওটাকে পজিটিভ প্রেসার দিয়ে ওটাকে আমরা মুখোমুখি ধরে রেখে দিয়েছি। ইন্টারনাল এক্সটার্নাল ফিক্সেশন দিয়েও আমরা মুখোমুখি ধরে রেখেছি। প্লেট স্ক্রু দিয়ে তো হাড্ডির জোড়া লাগবে না, হাড্ডির জোড়া লাগবে বাই ওয়েস ওন প্রসেস, যেটা কমন ফর অল বোন ফ্র্যাকচার। এখানেও তাই। তাহলে আমরা যদি ওটাকে ব্রোকেন এন্ডটাকে মুখোমুখি ধরে রাখতে পারি আইদার বাই এক্সটার্নাল ফিক্সেশন অর বাই ইন্টারনাল নিউমেটিক ফিক্সেশন দিয়ে রাখতে পারি, 7 উইকসের ভিতরে হয় কি তখন ক্যালাস ফর্মেশনটা শুরু হয়ে যায়। ডু ইউ নো হোয়াট ইজ ক্যালাস? ওকে, তাহলে এই ক্যালাস ফর্মেশনটা উইথিন 1 উইক শুরু হয়ে যায়। বিশেষ করে এই ক্যান্সিলিয়াস বোনগুলোতে র্যাপিড হয়। রিপস তো একটা ক্যান্সিলিয়াস বোন নাকি? তাহলে ক্যান্সিলিয়াস বোনগুলোতে এটা খুব দ্রুত মানে ইউনিয়ন শুরু হয়। দ্যাট ইজ হোয়াই উই আর টেলিং দ্যাট যে 1 উইক তুমি রাখলে ইট ইজ সাফিসিয়েন্ট। আরেকটা কি করা যেতে পারে? ফিজিওলজিক স্টেবিলাইজেশন উইথ ইন্টুবেশন অ্যান্ড intermittent positive pressure ventilation must be initiated before hypoxia develops. যখন তোমার ফিজিওলজিক্যাল স্টেবিলাইজেশন উইথ ইন্টুবেশন অ্যান্ড ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন মাস্ট বি ইনিশিয়েটেড বিফোর দি হাইপোক্সিয়া ডেভেলপ। হাইপোক্সিয়া যদি একবার ডেভেলপ হয়ে যায় তখন তো আরেকটা কনসিকোয়েন্স আমাদের এসে গেল। সো ফ্লায়াল চেস্ট যখন হবে অ্যান্ড ইফ ইট ইজ ল্যাটারাল শুড বি কশাস, এবং দরকার হলে আর্জেন্টলি তোমাকে ইন্টুবেশন করতে হবে। ইন্টুবেশন করে তুমি যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে থাকো তাহলে তো তোমার সেফ হলো, পেশেন্টটা হাইপোক্সিয়া ডেভেলপ হলো না। এরপরে তুমি তাকে এক্সটার্নাল ফিক্সেশন করবা না ইন্টারনাল করবা, কি করবা, দেন ইউ হ্যাভ দি অপশন বা টাইম ফর থিঙ্কিং। আরেকটা কথা আগে জানি কে বললো যে ডিপ্রেসড হয়ে যাবে রিব ফ্র্যাকচার হলে, তুই বললি না? এখান থেকে যে বলেছিল, দেখো লোকালাইজড স্টোভ ইন চেস্ট একটা টার্ম আছে, স্টোভ ইন চেস্ট। হোয়াট ইজ ইট? লোকালাইজড সিভিয়ার ব্লান্ট অর ক্রাশ ইঞ্জুরি প্রডিউসেস ডিপ্রেশন অফ এ পোর্শন অফ দি চেস্ট। হঠাৎ করে দেখা গেল যে চেস্ট এক্সামিন করতে গেলে এটা ট্রমাটিক পেশেন্ট আসছে, তার চেস্টের একটা অংশ ডিপ্রেসড হয়ে গেছে। ঠিক ওই অ্যালুমিনিয়ামের হাঁড়ি কুড়ি যেমন ঘা মারলে বসে যায় না, লাইক দ্যাট, এরকমই তোমার মনে হবে যে ঠিক এরকমই একটা পোর্শন বিকাম ডিপ্রেসড। ট্রিটমেন্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ ফ্লায়াল চেস্ট অ্যান্ড সামটাইমস থ্রোকোটমি মে বি নিডেড ইফ দেয়ার আর ইন্টারনাল ইঞ্জুরিস। এটা কেন হয়েছে? রিবটা এখানে ফ্র্যাকচার হয়ে সেপারেট হয়ে যায়নি, বাট এটাকে তোমার ডিফর্মড হয়ে গেছে। ডিফর্মড হয়ে গেলে ওরা তো ঠিক সেম ফ্লায়াল চেস্টেরও যে ঘটনা ঘটায় এখানেও ঠিক সেম ঘটনা ঘটায়, অ্যান্ড শুড বি ট্রিটমেন্ট ইজ দি সেম। তাহলে আমরা রিব ইঞ্জুরিগুলো কিন্তু পড়ে ফেললাম। মিন হোয়াইল ফ্র্যাকচার একটা সিঙ্গেল রিব অথবা মাল্টিপল রিব ফ্র্যাকচার হলে কি কি হতে পারে, হোয়াট ইজ ফ্লায়াল চেস্ট সেটা আমরা পড়লাম। রিব ফ্র্যাকচারগুলোর ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখো, সেটা হচ্ছে ফার্স্ট রিব ফ্র্যাকচার ইজ এ মার্কার ইফ সিভিয়ার ট্রমা অর ইঞ্জুরি টু দি ব্র্যাকিয়াল প্লেক্সাস সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড দি ভেন। যদি তোমার কোনো ট্রমার কারণে ফার্স্ট রিব ফ্র্যাকচার হয় তাহলে কোথায় কোথায় ইঞ্জুরি হতে পারে? এই ফার্স্ট রিব কোথায় রে? হোয়ার ইজ দ্য ফার্স্ট রিব? অ্যাবভ দি ক্লাভিকল। তো দেখো
ও সকালেও মানে ও তো হাইপোক্সিয়ায় চলে গেছে, ও বলছে অ্যাবভ দি ক্লাভিকল। তাহলে ফার্স্ট রিব যদি ফ্র্যাকচার হয় কোনো কারণে, তাহলে এটাকে আমাদের ধরে নিতে হবে দেয়ার মে বি চান্স অফ ট্রমা টু দি ব্রাকিয়াল প্লেক্সাস, সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড সাবক্লেভিয়ান ভেইন। আচ্ছা, আরেকটা আসছে কি ডিসপ্লেস ফ্র্যাকচার অফ 8 to 10। যদি 8 to 10, 8, 9 and 10 রিবসের ফ্র্যাকচার হয় এবং সেটা যদি ডিসপ্লেসড হয়, তাহলে কি ঘটতে পারে? ইট মে ক্রিয়েট ইঞ্জুরি টু দি লিভার অ্যান্ড স্প্লিন। লিভার অ্যান্ড স্প্লিনে ইঞ্জুরি হলে কি হবে? হ্যাঁ, ইন্টারনাল হেমোরেজ হবে, ইন্টারপেরিটোনিয়াল হেমোরেজ হবে সিভিয়ার। তাহলে এটা সাধারণত আসে কোথার থেকে? 8 to 10 রিবস ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেসমেন্ট হয়। সেকেন্ড থার্ড রিব ফ্র্যাকচার হলে কি এটা হবে তাজিন? নো, সেকেন্ড থার্ড রিব ফ্র্যাকচার হলে কিন্তু লিভার বা স্প্লেন ইঞ্জুরি হবে না। আচ্ছা, ফ্র্যাকচার অফ দি 11 and 12 রিবস ইঞ্জুরি টু দি কিডনি। যদি কোনো কারণে তোমার 11 and 12 রিবস ফ্র্যাকচার হয়ে থাকে, এভরি পসিবিলিটি ইঞ্জুরি টু দি কিডনি। আচ্ছা, পেনিট্রেটিং ইঞ্জুরি টু দি লেফট লোয়ার চেস্ট। যদি কোনো কারণে হয়তো কোনো ছিনতাইকারীরা কাউকে একটা চাকু মেরে দিল, পেনিট্রেটিং ইঞ্জুরি টু দি লেফট লোয়ার চেস্টে যদি ঢোকে, তাহলে কি হবে? কোথায় কোথায় ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে? কমন চান্স টু বিকাম ইনজিউর্ড টু হার্ট, লাংস, ডায়াফ্রাম, স্টমাক অ্যান্ড স্প্লিন। যদি লেফট লোয়ার পোর্শন দিয়ে কোনো পেনিট্রেটিং ইঞ্জুরি ঘটে থাকে, তাহলে এভরি পসিবিলিটি টু বিকাম ইনজুরি টু দি হার্ট, লাংস, ডায়াফ্রাম, স্টমাক অ্যান্ড স্প্লিন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এই কারণের জন্য যে যখন তোমরা ক্যাজুয়ালিটি ডিউটি করবা, হয়তো দেখা গেল যে লেফট লোয়ার রিজনে একটা স্ট্যাব ইঞ্জুরি নিয়ে পেশেন্ট এসেছে, তখন তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই ইঞ্জুরিটা আমার এই অর্গানগুলোকে ক্ষতি করতে পারে। সো তোমাকে সেইভাবে অ্যাসেস করে ইফ নেসেসারি ইউ হ্যাভ টু ডু ল্যাপারোটমি। যে আমার এখানে স্টমাক ল্যাপারোটমি যদি তুমি করতে হয়, তাহলে তোমাকে কিন্তু সার্চ করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের এরকম মিস্টেক হয়েছে, আমরা অপারেশন করেছি, কিডনিতে ইঞ্জুরি হয়েছে, স্প্লেন ইঞ্জুরি হয়েছে, লিভার অথবা কোথায় ইঞ্জুরি হয়েছে, আমরা ওইটুকু ম্যানেজ করে চলে এসেছি, কিন্তু ওটা যে ডায়াফ্রামকে পেনিট্রেট করেছে, স্টমাককে পেনিট্রেট করেছে, আমরা এটাকে মিস করে গেছি। অনেক ক্ষেত্রে এরকম ঘটে। তো সো ইউ শুড হ্যাভ টু কশাস রিগার্ডিং দিস থিংস। নাও আমরা তাহলে এখন চেস্ট ওয়ালের ইঞ্জুরিটা শেষ করলাম। এখন চেস্ট ওয়ালের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে।